আসসালামু আলাইকুম। আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রামিং অধ্যায়ে আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। আগের ক্লাসগুলোতে আমরা প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ভাষার কতগুলো প্রজন্ম আছে, তারপর আবার অনুবাদক যন্ত্রের মাধ্যমে তাকে অনুবাদ করে মেশিন ভাষায় বুঝাইতে হয়, অনুবাদক যন্ত্র দেখেছিলাম, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। তারপর প্রোগ্রাম তৈরি করার কতগুলো ধাপ আছে, ধাপগুলো দেখেছিলাম। এবং প্রোগ্রাম তৈরি করার সময় প্রোগ্রাম ডিজাইনের অংশ হচ্ছে কি অ্যালগরিদম প্রচার দেখেছিলাম আমরা। তো আজকে আমরা সি প্রোগ্রাম তৈরি করা শিখব। এখন প্রোগ্রাম মানে হচ্ছে আমি কম্পিউটারের মাধ্যমে কোনো একটা কাজ সম্পাদনের জন্য আমি কম্পিউটারকে একটা নির্দেশনা দিব। তো নির্দেশনা দেওয়ার জন্য যে ভাষার মাধ্যমে নির্দেশনাটা দেওয়া হয় এই ভাষাটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তো অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে, এদের মধ্যে তৃতীয় প্রজন্মের একটা প্রোগ্রামিং ভাষা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা। আজকে আমরা এই সি প্রোগ্রামিং ভাষার কিছু বেসিক জিনিসপত্র শিখব এবং সহজ সরল একটা সি প্রোগ্রাম তৈরি করা শিখব। প্রথমে আসি সি প্রোগ্রামিং ভাষার পরিচিতি। সি প্রোগ্রামিং ভাষা হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামিং ভাষাটা একটা স্ট্রাকচার অ্যান্ড প্রসিডিউরাল ভাষা। আর এটা হচ্ছে একটা স্ট্রাকচার এবং প্রসিডিউরাল ভাষা। এখন এই যে স্ট্রাকচার মানে হচ্ছে গঠন ভিত্তিক, আর প্রসিডিউরাল মানে হচ্ছে ধাপ ভিত্তিক। গঠন ভিত্তিক মানে হচ্ছে প্রোগ্রামটাকে আমি কতগুলা ছোট ছোট ভাগে ভাগ করে লিখতে পারি, অর্থাৎ বড় কোনো একটা প্রোগ্রামকে আমি ছোট ছোট কতগুলো ফাংশনে ভাগ করে আলাদা করে লিখতে পারি। এর সুবিধা হইলো আমার প্রোগ্রামটা বোঝা সহজ হয় এবং প্রোগ্রামটা ডিবাগ করাটা মানে ত্রুটি সংশোধন করাটা অনেক সহজ হয়। আর ধাপ ভিত্তিক মানে হচ্ছে প্রোগ্রাম তৈরি করার সময় প্রোগ্রামকে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হয়, যেমন ইনপুট নাও, কাজ করো, আউটপুট দাও, এরকম ধাপে ধাপে কাজটা সম্পন্ন করা যায়। সি প্রোগ্রামের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে একটি কেস সেনসিটিভ ভাষা। এখন এই কেস সেনসিটিভ মানে কি? কেস সেনসিটিভ মানে হচ্ছে বড় হাতে ও ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য থাকবে। মানে আমি একটা ভ্যারিয়েবল বা কোনো একটা চলকের নাম ধরলাম, মনে করেন এটা একটা চলক আর এটা আরেকটা চলক। এখন স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে আচ্ছা এই যে আর এইটা একই কথা, কিন্তু সি প্রোগ্রামে আমার এই এইজ হলো এক জিনিস, এই এইজ হলো আরেক জিনিস। মানে ছোট হাতের বড় হাতের অক্ষরের জন্য আমার ভ্যারিয়েবল বা চলক এর মান ভিন্ন হবে। অর্থাৎ ছোট হাতের অক্ষর দিলে একরকম একটা ভ্যালু হবে, বড় হাতের অক্ষরের জন্য আরেকটা ভ্যালু হবে। তো এই জিনিসটাকে বলা হয় কেস সেনসিটিভিটি। সি প্রোগ্রামিং ভাষাকে বলা হয় মেশিন ও মানুষের মধ্যে সেতু বন্ধনকারী। এর কারণ হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা হার্ডওয়্যার ও মানুষের মাঝামাঝি থাকে, অর্থাৎ সে হার্ডওয়্যার লেভেলেও কাজ সম্পাদন করতে পারে এবং মানুষের পক্ষে তাকে বোঝাও মোটামুটি সহজ, কারণ ভাষা কিছুটা মানুষের ভাষার কাছাকাছি। অর্থাৎ সে লো লেভেল, হার্ডওয়্যার লেভেল মানে লো লেভেলেও কাজ করতে পারে, হাই লেভেল মানে মানুষের ভাষায়ও সে কি উপযুক্ত। এটাকে বলা যায় মানুষ ও মেশিনের মধ্যে সেতু বন্ধনকারী। তারপর সি প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে আধুনিক অনেকগুলো ভাষার ভিত্তি, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন। এই ভাষাগুলো হচ্ছে সি এর উপর ভিত্তি করে তৈরি করা। মানে আমাদের একটা প্রোগ্রামকে ভালোভাবে বুঝতে হইলে, প্রোগ্রামিং কনসেপ্টটা ভালো মতো বুঝতে হইলে আমাদের সি প্রোগ্রামিং ভাষাটা শেখা উচিত। এ কারণে এখনো বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সি প্রোগ্রাম দিয়ে প্রথম প্রোগ্রামিং শেখানো হয়, আর আমরা ইন্টারমিডিয়েট লেভেলে প্রোগ্রামিং এর হাতে খড়িটা আমাদের সি প্রোগ্রামিং ভাষা দিয়েই করা হচ্ছে। এবার আমরা সি প্রোগ্রামিং ভাষার কিছু ইতিহাস দেখি। সি প্রোগ্রামিং ভাষাটা আবিষ্কার হয়েছিল বা উদ্ভব হয়েছিল 1972 সালে। উদ্ভাবকের নাম হচ্ছে ডেনিস রিচি, আর উদ্ভাবনস্থল হচ্ছে বেল ল্যাবরেটরি, এটা হচ্ছে ইউএসএ। আর সি প্রোগ্রামিং ভাষাটা তৈরি করার, সি প্রোগ্রামিং ভাষা তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করা। সাধারণত একজন প্রোগ্রামার হয়ে ওঠার পথে প্রথমে সি প্রোগ্রামটা শেখানো হয়, কারণ এই সি প্রোগ্রাম দিয়ে প্রোগ্রাম করা শিখলে প্রোগ্রামিং এর বেসিকটা অনেক বেশি ভালো হয় এবং আধুনিক অনেক প্রোগ্রামিং ভাষা যেমন জাভা, পাইথন, সি প্লাস প্লাস ইত্যাদি সি এর উপর ভিত্তি করে গড়ে উঠছে। এই কারণে সি প্রোগ্রামিং ভাষাটা ভালো মতো বুঝতে পারলে অন্যান্য প্রোগ্রামিং ভাষা খুব সহজে বুঝতে পারা যায়।
এবার আসি আমরা কেন সি প্রোগ্রামিং ভাষা দিয়ে এই প্রোগ্রামটা করব। এর প্রথম কারণটা হচ্ছে সি ভাষা সহজ এবং শক্তিশালী। সাধারণত সি প্রোগ্রামিং ভাষাটা সিস্টেম লেভেলে ব্যবহৃত হয়। এখন সিস্টেম লেভেলে মানে কি, যেমন অপারেটিং সিস্টেম তৈরি করতে, যেমন অপারেটিং সিস্টেম তৈরি, বিভিন্ন এমবেডেড সিস্টেম তৈরি। এখন এই এমবেডেড সিস্টেম মানে কি, যেমন রিমোট কন্ট্রোল, ডিজিটাল ঘড়ি ইত্যাদি। আর সব থেকে জরুরি কথা হচ্ছে সি দিয়ে প্রোগ্রাম করলে প্রোগ্রামিং এর মূল ধারণাটা পরিষ্কার করে। এখন সবই বুঝলাম, কিন্তু কথা হচ্ছে এখন এই সি প্রোগ্রামটা আমরা কোথায় লিখব। সাধারণত যেখানে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এছাড়া বর্তমানে কোড এডিটরে প্রোগ্রাম লেখা হয়। তাহলে কোথায় প্রোগ্রাম লিখব? কোড এডিটর বা আইডিই। এখন এই আইডিই এর মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এখন প্রথমে যদি আমরা আইডিই এর কথা বলি, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য সবথেকে পপুলার, সি এর জন্য সবথেকে পপুলার আইডিই হচ্ছে কোডব্লকস অথবা টার্বোসি। তবে এদের মধ্যে টার্বোসিটা অনেক পুরনো, দাদার আমলের। এ কারণে আমরা টার্বোসি ইউজ না করে আমরা সাধারণত কোডব্লকস ইউজ করি। এটা হচ্ছে উইন্ডোজের জন্য, এবং ম্যাকেও সাধারণত কোডব্লকস ইউজ করা যায়। আর যদি আমরা কোড এডিটর ইউজ করি, সাধারণত প্রফেশনাল প্রোগ্রামাররা আইডি থেকেও কোড এডিটরটা বেশি ব্যবহার করে। যদি আমরা কোড এডিটর ব্যবহার করি তাহলে সাধারণত সবথেকে জনপ্রিয় কোড এডিটরটা হচ্ছে ভিএস কোড। এটা হচ্ছে মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও কোড। তো যদি আমাকে সি প্রোগ্রামিং ভাষাটা মানে কোড এডিটর দিয়ে সি প্রোগ্রাম লিখতে হয়, আমাদের ভিএস কোডের পাশাপাশি জিসিসি কম্পাইলার ইনস্টল করতে হয়। মানে আমাকে কোড এডিটর দিয়ে করতে হইলে ভিএস কোড প্লাস জিসিসি কম্পাইলার লাগবে। তো আমরা যদি বিগিনার লেভেলে আছি, আমাদের যাদের পিসি আছে, পিসিতে আমরা প্রোগ্রাম করব, তারা আপাতত কোড ব্লকস দিয়ে করব। ভিডিওর শেষের দিকে আমি কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে হবে, কিভাবে প্রোগ্রাম চালাইতে হবে, সেটা ভিডিওর শেষের দিকে অ্যাড করে দিচ্ছি। আর আমরা বেশিরভাগ স্টুডেন্ট, অর্থাৎ আমাদের এখন পিসি হয়তো নাও থাকতে পারে, অ্যাভেলেবল নাও থাকতে পারে, তবে স্মার্টফোনটা সবার আশেপাশে মোটামুটি অ্যাভেলেবল আছে। তো স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের জন্য সি প্রোগ্রাম করার জন্য, অ্যান্ড্রয়েডের জন্য আমি দুইটা অ্যাপের নাম বলবো। একটা হচ্ছে সিএক্সএক্স ড্রয়েড, প্লে স্টোরে পাওয়া যাবে। আর একটা হচ্ছে কোডিং সি। সিএক্সএক্স ড্রয়েড থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে কোডিং সিটা বেশি ভালো লাগে, তাই আমরা কোডিং সি দিয়ে করবো। কারণ কোডিং সি কিভাবে করবো আমরা ভিডিওর শেষের দিকে কোডিং সি ইনস্টল কিভাবে করব, প্রোগ্রাম কিভাবে চালাবো, কেমনে প্রোগ্রাম চলে সবকিছু বিস্তারিত দেখাবো। এছাড়া আমরা ব্রাউজার থেকে অনলাইনে সি প্রোগ্রাম করতে পারি। তার জন্য গুগলে যে সার্চ দিব, অনলাইন জিডিবি লিখে সার্চ দিব, সি সিলেক্ট করব, তারপর অনলাইন জিডিবি দিয়ে কোড করতে পারবো। তবে আমি প্রেফার করব যদি মোবাইলে করতে হয় তাহলে কোডিং সি দিয়ে করা, যদি ল্যাপটপ বা পিসিতে করতে হয় তাহলে কোড ব্লকস দিয়ে করা। এখন আমাদের বাসায় কোনো একটা নতুন টেলিভিশন কিনলে বা আপনার বাসায় একটা মেশিন কিনে আনলে সর্বপ্রথম আমরা যে কাজটা করি, ওই মেশিনের ফাংশনগুলো বোঝার চেষ্টা করি। একইভাবে আমরা সি প্রোগ্রামিং ভাষাটা শিখতে যাচ্ছি। প্রথমে আমরা জানবো সি প্রোগ্রামে কতগুলো ফাংশন থাকে বা আছে। সর্বপ্রথম আমরা এই ফাংশন কি সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। নরমালি ফাংশন হচ্ছে এমন একটা সিস্টেম বা ব্যবস্থা যাকে আমি কোনো একটা ইনপুট দিলে সে আমাকে একটা আউটপুট দিবে, বা ফাংশনকে দিয়ে আমি কোনো একটা কাজ করতে পারি, একটা আউটপুট পাইতে পারি, কোনো একটা মান পাইতে পারি, এটা হচ্ছে ফাংশন। আর সি প্রোগ্রামে ফাংশন হচ্ছে কোডের এমন একটি ব্লক যা নির্দিষ্ট কাজ করে এবং তাকে বারবার ব্যবহার করা যায়। যেমন আমরা প্রোগ্রামে কোন একটা লেখা প্রদর্শন, যেমন কোন লেখা প্রদর্শন করতে একটা ফাংশন ব্যবহার করব আমরা, তার নাম হচ্ছে প্রিন্টএফ। কিভাবে কেমনে পরে আসতেছি, বাট আপাতত মনে রাখি যে একটা কোনো লেখা প্রদর্শন করতে আমরা প্রিন্টএফ নামে একটা ফাংশন ব্যবহার করব। একইভাবে অন্য কোনো একটা কাজ করার জন্য আরেকটা ফাংশন ব্যবহার করব, অমুক একটা কাজ করার জন্য অমুক আরেকটা ফাংশন ব্যবহার করব। এখন এই ফাংশন হচ্ছে দুই প্রকার। সি প্রোগ্রামে ফাংশন দুই প্রকার। এক হচ্ছে লাইব্রেরি ফাংশন, দুই হচ্ছে ইউজার ডিফাইন্ড
ফাংশন। এখন লাইব্রেরি ফাংশন মানে হচ্ছে এগুলো পূর্বে থেকে তৈরি করে রাখা আছে, আমরা জাস্ট আমাদের লাগবে ব্যবহার করব। আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে প্রোগ্রামার প্রোগ্রাম করার সময় ইউজার ডিফাইন্ড ফাংশন গুলো তৈরি করবে। তার মানে লাইব্রেরি ফাংশন হচ্ছে পূর্ব থেকে তৈরি করা থাকে। এখন পূর্ব থেকে তৈরি করা থাকে বুঝলাম, কোথায় থাকে? লাইব্রেরি ফাংশন গুলো সাধারণত হেডার ফাইল এ থাকে। মানে কিছু ফাংশন আমার লাগবে, তো যারা সি প্রোগ্রাম উদ্ভব করছে তারা হচ্ছে কি করলো, যে কিছু কিছু ফাংশন গুলো এরা তারা আগে থেকে তৈরি করে রাখছে। কারণ আমরা ভাই মূর্খ মানুষ, আমরা প্রথম যখন প্রোগ্রাম করব আমরা ফাংশন তৈরি করতে পারবো না। তো আমাদের জন্য, আমাদের কাছে সহজ করার জন্য কি করা হইলো, কিছু ফাংশন তৈরি করে রাখা হইলো। কোথায় রাখা হইলো? কিছু বস্তার মধ্যে। আর বস্তাটাকে বলা হয় হেডার ফাইল। যে কোনো সি প্রোগ্রাম আমাকে শুরু করতে হইলে আমাকে যদি কোনো একটা ফাংশন ইউজ করতে হয়, আগে ওই ফাংশনটা যে বস্তার মধ্যে আছে ওই বস্তাটাকে ডাক দিতে হয়। মানে যে কোনো সি প্রোগ্রামে আমাকে শুরুতে কিছু হেডার ফাইলকে ডাকতে হয়। এখন কিছু হেডার ফাইলের নাম আমরা দেখব এবং এই হেডার ফাইল সমূহের ফাংশনগুলো আমরা একটু দেখব। ফাংশন, তাদের হেডার ফাইল। কোনো লেখা আউটপুট দেখাইতে হইলে আমাদের যেই ফাংশনটা লাগে সেটা হইল প্রিন্টএফ। এছাড়া কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমাদের আরেকটা জিনিস লাগে, তাকে বলা হয় স্ক্যানএফ। এই প্রিন্টএফ স্ক্যানএফ এই ফাংশনগুলো যে হেডার ফাইল বা যে বস্তার ভিতর রাখা আছে ওই হেডার ফাইলের নাম হচ্ছে stdio.h। এর পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। এছাড়া আমাদের getch নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা থাকবে conio.h নামক একটি হেডার ফাইলের মধ্যে। এছাড়াও আমাদের আরেকটা ফাংশন ধরেন রুট ওভার করার জন্য স্কয়ার রুট ফাংশন লাগে, এটা থাকবে math.h নামক হেডার ফাইলের মধ্যে। এরপর আমাদের স্কয়ার রুট ছাড়াও পাওয়ার একটা আছে, পাওয়ার এবং স্কয়ার রুট এই দুইটা থাকবে হচ্ছে math.h নামক হেডার ফাইলের মধ্যে। এখন আমাকে কোনো একটা প্রোগ্রামে যদি সংশ্লিষ্ট কোনো একটা ফাংশন ব্যবহার করতে হয় তাহলে ওই ফাংশনের জন্য তার হেডার ফাইলকে আগে ইনক্লুড করে নিতে হয়। হেডার ফাইল ইনক্লুড করার নিয়ম হচ্ছে আমাকে একটা হ্যাশ দিতে হয়, হ্যাশ দিয়ে ইনক্লুড একটা লেফট অ্যারো বা লেস দ্যান চিহ্ন, তার ভিতরে হেডার ফাইলের নামটা লিখতে হয়। অর্থাৎ আমাকে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা ফাংশন ব্যবহার করতে হইলে ওই ফাংশনটা যে হেডার ফাইলে আছে শুরুতে ওই হেডার ফাইলটা ইনক্লুড করতে হয়। আর এই হেডার ফাইল ইনক্লুড করার নিয়ম হচ্ছে হ্যাশ ইনক্লুড, দুইটা অ্যারো এর মধ্যে, লেফট অ্যারো রাইট অ্যারো এর মধ্যে হেডার ফাইলটার নাম যুক্ত করব। যেমন সকল সি প্রোগ্রামের জন্য আমার যেটা কমন লাগবে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড এই হেডার ফাইলটা stdio.h। এই হেডার ফাইলটা আমাদের মোটামুটি সব সি প্রোগ্রামে ইনক্লুড করা লাগবে। যেখানে আমি কোনো একটা লেখা দেখাবো, কোনো একটা লেখা দেখাইতে হবে, মানে প্রিন্টএফ ফাংশনটা আমার ইউজ করতে হবে, সেখানেই আমার stdio.h টাকে নিতে হবে। বাস্তবে সকল সি প্রোগ্রামে আমার stdio.h টা নিতে হবে। এখন এই যে একটা প্রশ্ন রাখতে পারে, আচ্ছা ফাংশন যে এটা আমরা কেমনে বুঝবো? ফাংশন বুঝতে সহজ একটা উপায় আছে, একটা কিওয়ার্ড থাকবে, তারপরে একটা ব্র্যাকেট থাকবে। এখন ব্র্যাকেটের ভিতরে চাইলে প্যারামিটার বা আর্গুমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। একটা কিওয়ার্ড তারপর একটা কি থাকবে, ব্র্যাকেট থাকবে। এবং ব্র্যাকেটের বেশি কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, এগুলো পরে আমরা কাজ করবো, এগুলো পরের বিষয়। আচ্ছা, এই ছিল আমাদের লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন মানে কি? এই ফাংশনগুলো আগে থেকে তৈরি করে রাখা আছে, তৈরি করে হেডার ফাইলে রাখা আছে। আমার যে লাইব্রেরি ফাংশনটা কোনো একটা প্রোগ্রামে লাগবে আগে তার হেডার ফাইলকে ডাক দিতে হবে, তারপর আমি এই ফাংশনটা ইউজ করতে পারবো। এছাড়া বলছিলাম দ্বিতীয় আর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ফাংশন। মানে প্রোগ্রামার প্রোগ্রাম তৈরি করার সময় প্রোগ্রামার নিজে তৈরি করবে কিছু ফাংশন যেগুলো সে বারবার ব্যবহার করতে পারবে। তবে এই জিনিসটা আমরা অধ্যায়টার শেষের দিকে এই ইউজার ডিফাইন্ড ফাংশন বা ফাংশনাল প্রোগ্রামিংটা অধ্যায়ের শেষের দিকে করব। আপাতত আমরা হচ্ছে একেবারে বিগিনার, আমরা বেসিক লেভেলের কিছু প্রোগ্রামিং শিখব। এবার আসি আমরা সি প্রোগ্রাম এর গঠনটা দেখব। সি
সি প্রোগ্রামের শুরুতে হেডার ফাইল থাকবে এবং তারপরে হচ্ছে মেইন ফাংশন। শুরুতে কি থাকবে? শুরুতে হেডার ফাইল এবং তারপর হচ্ছে মেইন ফাংশন। এখন হেডার ফাইল মানে হেডার ফাইলকে ইনক্লুড করা লাগে। কিভাবে হেডার ফাইল ইনক্লুড করে? একটা হ্যাশ ইনক্লুড stdio.h, এটা সকল সি প্রোগ্রামের জন্য এটা হইল ফরজ, সকল সি প্রোগ্রাম এটা দিতেই হবে। আর মেইন ফাংশনকে তিন ভাবে ডিক্লেয়ার করা যায়। একটা হইল শুধু মেইন, তারপরে এখান থেকে এই পর্যন্ত এ হইল আমার মেইন মূল প্রোগ্রাম। অথবা আরেকভাবে করা যাইতে পারে, আরেকভাবে করা হয়, সেটা হইল ভয়েড মেইন। এভাবেও করা যেতে পারে, মেইনটা ভয়েড মেইনও হইতে পারে। তবে সব থেকে উপযোগী, আদর্শ বা প্রমিত হচ্ছে ইন্ট মেইন দিয়ে মেইন ফাংশন। যদি মেইন একটা ফাংশন, ফাংশন মানে কি হবে? তার পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে, শুরু হবে শেষ হবে, এটাকে ফার্স্ট ব্রেস বলে। তারপর প্রোগ্রামটা এখান থেকে এই পর্যন্ত, এর ভিতর হবে আমার মূল প্রোগ্রাম। আমরা শুধু মেইন দিয়ে করব না, ভয়েড মেইন দিয়ে করব না, আমরা কি দিয়ে করব? ইন্ট মেইন দিয়ে করব। তার মানে আমাদের একটা সি প্রোগ্রামের বেসিক গঠনটা যদি আমরা বলি, সি প্রোগ্রামের গঠনটা কিরকম হবে? শুরুতে হেডার ফাইল, তো সকল সি প্রোগ্রামের জন্য কমন যেটা সেটা ইনক্লুড করে নিচ্ছি, ইনক্লুড stdio.h। তারপর একটা ইন্ট মেইন দিতে হবে, তার ভিতরে প্রোগ্রাম শুরু এবং প্রোগ্রাম শেষ। এ হইল আমার সি প্রোগ্রামের গঠন। মনে রাখবো, যে কোনো সি প্রোগ্রাম শেষ হলে এভাবে শেষ করলেই হবে। তো প্রোগ্রামটা কি সঠিকভাবে শেষ হয়েছে এটা নির্দেশ করার জন্য আমরা আরেকটা জিনিস করব। মনে রাখবো, প্রোগ্রাম শেষ করতে আমাকে একটা রিটার্ন 0 দিতে হবে। প্রোগ্রাম শেষ করার শেষের আগে আমাকে একটা কি দিতে হবে? রিটার্ন 0 দিতে হবে। আর এখানে হচ্ছে আমার মূল প্রোগ্রামের অংশটা। তার মানে আমার সি প্রোগ্রামের গঠনটা কি? শুরুতে আমাকে একটা হেডার ফাইল অ্যাড করতে হবে, একটা বা একাধিক হেডার ফাইল যদি লাগে তাদেরকে অ্যাড করব। তবে stdio.h এটা সকল সি প্রোগ্রামের জন্য লাগবে। তারপর একটা ইন্ট মেইন দিয়ে মেইন ফাংশনটা শুরু করলাম, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পুরো মেইন ফাংশনটা থাকবে। তার মধ্যে প্রোগ্রামের একেবারে শেষে এসে রিটার্ন 0, মানে আমার প্রোগ্রামটা যদি ঠিকঠাক ভাবে শেষ হয়, আমার এই সে কি করবে? আমার মেইন ফাংশনটা অপারেটিং সিস্টেমকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, যার মান হচ্ছে 0। এই রিটার্ন 0 মানে বোঝাচ্ছে আমার প্রোগ্রামটা যদি ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়, আমার এই মেইন ফাংশনটা অপারেটিং সিস্টেমের কাছে একটা পূর্ণ সংখ্যা 0 রিটার্ন করবে। 0 রিটার্ন করবে মানে প্রোগ্রামটা ঠিকঠাক ভাবে হয়েছে। আর 0 ছাড়া অন্য কিছু মানে প্রোগ্রামে কোনো কিছু ঠিকঠাক হয় নাই, কিছু একটা ভুল আছে। সোজা কথা আমরা মনে রাখবো, জাস্ট আমাদের কোনো একটা সি প্রোগ্রাম শুরু হবে কি দিয়ে? হেডার ফাইল অ্যাড করা দিয়ে। হেডার ফাইল অ্যাড করার নিয়ম কি? হ্যাশ ইনক্লুড, তারপরে দুইটা অ্যারো এর মাঝখানে হেডার ফাইলের নাম, আর এই যে stdio.h এটা সকল সি প্রোগ্রামের জন্য আবশ্যক। তারপর একটা ইন্ট মেইন লিখে একটা ব্র্যাকেট দিব, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই পুরো প্রোগ্রাম বসবে এবং প্রোগ্রাম শেষ হওয়ার আগে একটা রিটার্ন 0 দিব, কারণ প্রোগ্রাম শেষ করতে আমাকে রিটার্ন 0টা দিতে হবে। এই রিটার্ন 0 যদি আমরা না দেই খুব একটা সমস্যা নাই, তবে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে রিটার্ন 0টা দেওয়া উচিত। তো আসি আমরা আমাদের প্রথম সি প্রোগ্রামটা লিখব। তো আমাদের প্রথম সি প্রোগ্রামটা মনে করি হ্যালো বাংলাদেশ লেখাটা প্রদর্শনের সি প্রোগ্রাম। মানে আমরা একটা প্রোগ্রাম লিখব, কি করবে সে? হ্যালো বাংলাদেশ লেখাটা প্রদর্শন করবে। প্রোগ্রামটা রান করলে সে একটা লেখা প্রদর্শন করবে, কি লেখা? হ্যালো বাংলাদেশ লেখা প্রদর্শন করবে। এখন যে কোনো সি প্রোগ্রাম আমাকে শুরু করতে হবে কিভাবে? যে কোনো সি প্রোগ্রামের শুরুতে আমাকে আগে হেডার ফাইল অ্যাড করতে হবে, হ্যাশ ইনক্লুড হেডার ফাইলের নাম। আর আমরা জানি সকল সি প্রোগ্রামের জন্য আবশ্যক হচ্ছে stdio.h। এজন্য হেডার ফাইলটা নিলাম। তারপর আমাকে একটা ইন্ট মেইন দিয়ে একটা ব্র্যাকেট দিতে হয়, এটা হলো ফাংশন, মেইন ফাংশন। ইন্ট মেইন দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব এবং সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে, প্রোগ্রামটা শেষ হবে। এখন আসি, আমাকে এখানে কি বলছে? হ্যালো বাংলাদেশ লেখাটা প্রদর্শন করতে হবে, একটা লেখা প্রদর্শন। মনে রাখবো, কোন লেখা প্রদর্শন করতে হলে আমার একটা ফাংশন দরকার, সেই ফাংশনটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন।
কোনো লেখা প্রদর্শন করতে হইলে আমার প্রিন্টএফ ফাংশনটা লাগবে। এ হইল প্রিন্টএফ। এখন নরমালি আমার ফাংশন বলতে এ হইল প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন। তবে এই ফাংশনটার মধ্যে যখন আমি কোনো একটা লেখা দেখাবো, ওই লেখাটাকে আমার দুইটা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। এবং সি প্রোগ্রামে কোনো একটা স্টেটমেন্ট শেষ, আমার কোনো একটা স্টেটমেন্ট শেষ হলে আমাকে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। আবার বুঝতেছি যে আমরা একটা লেখা প্রদর্শন করতে হবে। কারণ কোনো লেখা প্রদর্শন করার জন্য প্রিন্টএফ ফাংশনটা লাগবে, এবং প্রিন্টএফের কোটেশনের ভিতরে যেই লেখাটা প্রদর্শন করতে হবে সেই লেখাটা প্রিন্টএফের কোটেশনের ভিতরে রাখতে হবে এবং শেষে সেমিকোলন দিতে হবে। এখন আসি, আমরা এখানে কি লেখা দেখাবো? হ্যালো বাংলাদেশ। তাহলে আমরা এখানে প্রিন্টএফ ফাংশনটাকে আনবো এবং এই যে কোটেশনের ভিতরে কি দিব? হ্যালো বাংলাদেশ লেখাটা লিখে দিব, আমার হ্যালো বাংলাদেশকে প্রদর্শন করবে। অর্থাৎ কোনো লেখা প্রদর্শন করতে হলে আমার কি লাগবে? প্রিন্টএফ ফাংশন লাগবে। প্রিন্টএফের কোটেশনের ভিতর যেই লেখাটা প্রদর্শন করব সেই লেখাটা প্রিন্টএফের কোটেশনের ভিতরে দেখাবো এবং আমার স্টেটমেন্ট শেষ সেমিকোলন। আমার প্রিন্টএফ ফাংশনের মধ্যে হ্যালো বাংলাদেশ লিখলাম, কি করবে? হ্যালো বাংলাদেশ লেখাটাকে প্রদর্শন করবে। এখন এই যে আমাকে বলছিল হ্যালো বাংলাদেশ লেখা প্রদর্শনের সি প্রোগ্রাম, আমি তো প্রদর্শনের প্রোগ্রামটা ফাংশনটা লিখছি, মানে প্রদর্শন হয়ে গেছে, আমার কাজ শেষ। প্রোগ্রাম শেষ করতে হবে কি দিয়ে? প্রোগ্রাম শেষ করার জন্য রিটার্ন 0 সেমিকোলন দিয়ে আমাকে প্রোগ্রামটা শেষ করতে হবে। তারপর এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হইল, এই হচ্ছে আমার কোনো একটা লেখা প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম। এখন আমরা যদি চাই, আচ্ছা হ্যালো বাংলাদেশ না, আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাবো। তো হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাইতে আমার কি করা লাগবে? এই যে প্রিন্টএফের ভিতরে আমি কি লেখা দেখাবো বলে দিচ্ছি, তো বলছিলাম হ্যালো বাংলাদেশ লেখাটাকে দেখাইতে। এখন হ্যালো বাংলাদেশের বদলে কি বসবে? এখানে বসবে হ্যালো ওয়ার্ল্ড। সোজা কথা, কোন একটা লেখা প্রদর্শন করতে হইলে আমরা প্রিন্টএফের ভিতরে কোটেশনের ভিতরে যেই লেখাটা দেখাবো সেই লেখাটাকে প্রিন্টএফের ভিতরে কোটেশনের ভিতরে রাখবো এবং তার প্রোগ্রাম শেষ করবে কি দিয়ে? রিটার্ন করবে। এবার আসি, হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 4 বার প্রদর্শনের সি প্রোগ্রাম। এখন আমরা জানি কোন একটা লেখা প্রদর্শন করার জন্য কি লাগে? কোন লেখা প্রদর্শন করার জন্য প্রিন্টএফ ফাংশনটার ভিতরে লেখাটা লিখে দিই। এখন আমাকে হ্যালো ওয়ার্ল্ড, তারপর প্রিন্টএফের ভিতরে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখবো, 4 বার দেখাইতে হবে। তাই প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, কয়বার দেখাবো? 4 বার দেখাবো। ঠিক আছে। এখন যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে হয় কি দিয়ে? কোন সি প্রোগ্রাম শুরু করতে হয় প্রথমে হেডার ফাইল ইনক্লুড করে। এগুলো হ্যাশ ইনক্লুড আমার ফরস হেডার ফাইলটা stdio.h ইন্টিমেট নিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন যেহেতু আমাকে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাইতে হবে, কোন লেখা দেখানোর জন্য আমার প্রিন্টএফ ফাংশন নিতে হবে, যেটাকে লেখা দেখাইতে হবে। ওটা সাহেব এটা লেখাটা কি? লেখাটা হইল হ্যালো ওয়ার্ল্ড। তো এটা হইল কি? একবার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাবে। যদি আমাকে 4 বার লেখা দেখাইতে হয়, এই প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড কয়বার লেখা লাগবে? 4 বার লেখা লাগবে। আবার লিখতেছি আরেকবার হ্যালো ওয়ার্ল্ড, আরেকবার হ্যালো ওয়ার্ল্ড এবং আরেকবার হ্যালো ওয়ার্ল্ড। এতে একটা সমস্যা আছে। এই যে আমি হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, মানে লেখা দেখাও হ্যালো ওয়ার্ল্ড, লেখা দেখাও হ্যালো ওয়ার্ল্ড, লেখা দেখাও হ্যালো ওয়ার্ল্ড, লেখা দেখাও হ্যালো ওয়ার্ল্ড, 4 বার বলছি। আমার মনে হইতে পারে লেখা দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এভাবে, বাট না, বাস্তবে লেখাটা দেখাবে এই হইল একটা হ্যালো ওয়ার্ল্ড, আরেকটা হ্যালো ওয়ার্ল্ড, আরেকটা হ্যালো ওয়ার্ল্ড, আরেকটা হ্যালো ওয়ার্ল্ড, মানে পাশাপাশি দেখাবে। পর পর কতগুলো প্রিন্টএফ থাকলে ওই প্রিন্টএফ গুলোর মধ্যে যে লেখাটা আছে এই লেখাটা দেখাবে পাশাপাশি। আমরা চাচ্ছি এই যে একবার হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে, ভাই তুই পরের লাইনে যাই বসবি হ্যালো ওয়ার্ল্ড, তারপর আবার পরের লাইনে যাই বসবি হ্যালো ওয়ার্ল্ড, আবার পরের লাইনে যাই বসবি আরেকবার হ্যালো ওয়ার্ল্ড, মানে 4 বার হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু প্রত্যেকটাকেই একটা এক এক লাইনে, মানে এক লাইন করে, একই লাইনে না, নতুন লাইনে, প্রতিটা নতুন লাইনে বসবে। তো এই যে কত একটা প্রিন্টএফ এর পরে যদি আরেকটা প্রিন্টএফ থাকে,
পরের প্রিন্টএফের লেখাটাকে নতুন লাইনে পাঠানোর জন্য আগের প্রিন্টএফের শেষে একটা স্ল্যাশ এন দিতে হয়। কি করতে হয়? পরপর কতগুলো প্রিন্টএফ থাকলে পরের প্রিন্টএফের লেখাকে যদি নতুন লাইনে দেখাইতে হয়, পাশাপাশি না দেখাই নতুন লাইনে দেখাইতে হইলে আগের প্রিন্টএফের শেষে কোটেশনের আগে একটা স্ল্যাশ এন দিতে হয়। তাহলে এই যে আরেকটা প্রিন্টএফ হলো ওয়াল, তারপরে তো আরেকটা প্রিন্টএফ আছে, তো এই প্রিন্টএফ এর পরের লেখাটাকে আবার নতুন লাইনে নেওয়ার জন্য এটার শেষে একটা কি দিতে হবে? স্ল্যাশ এন দিতে হবে। এখানে একটা স্ল্যাশ এন দিতে মনে করি আমি ভুলে গেছি, এখানে স্ল্যাশ এন দিই নাই। আরেকটা উপায় আছে, হয় পরের প্রিন্টএফ এর লেখাটাকে নতুন লাইনে নিতে হইলে আগেরটার শেষে অথবা পরেরটার শুরুতে একটা স্ল্যাশ এন দিতে, তবে কি কোটেশনের ভিতরে, শেষে হোক বা শুরুতে হোক হবে কোথায়? কোটেশনের ভিতরে। তার মানে আমরা বলতে পারি কোন প্রিন্টএফ এর পরের প্রিন্টএফ এর লেখা নতুন লাইনে নিতে আগেরটার শেষে স্ল্যাশ এন অথবা পরেরটার শুরুতে স্ল্যাশ এন দিতে হবে। এখন যে স্ল্যাশটা একটু খেয়াল করি, এটা কিন্তু স্ল্যাশ বলতে আমরা নরমালি এটাও হইতে পারে, এটাও হইতে পারে। তো একটা দাগ এটা যদি সামনের দিকে পড়ে এটাকে বলা ফরওয়ার্ড স্ল্যাশ, যদি সে পেছন দিকে পড়ে তাকে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ বা ব্যাক স্ল্যাশ। তো এটা হচ্ছে এই স্ল্যাশটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। নরমালি আমরা এটাকে ফর বা বাই এটা দিতে চাই, বাট এটা এই স্ল্যাশ না, স্ল্যাশটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড স্ল্যাশ। আর এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। আমার কোনো প্রিন্টএফ এর পরের প্রিন্টএফ এর লেখাকে নতুন লাইনে পাঠাইতে হলে আমার কি দিতে হবে? আগের প্রিন্টএফ এর শেষে একটা স্ল্যাশ এন দিতে হবে অথবা পরের প্রিন্টএফ এর শুরুতে একটা স্ল্যাশ এন দিতে হবে। এখন এই প্রিন্টএফ যেহেতু শেষ, তারপরে আর প্রিন্টএফ নাই, আমার এখানে শেষে স্ল্যাশ এন দিতে হবে না। যদি কোনো প্রিন্টএফ এর পরে আরেকটা প্রিন্টএফ থাকে, তার লেখাকে নতুন লাইনে দিতে হইলে আমার আগের প্রিন্টএফ এর শেষে অথবা পরের প্রিন্টএফ এর শুরুতে স্ল্যাশ এন দিতে হবে। এখন আমরা এই যে প্রোগ্রামটা ছিল হেলো ওয়ার্ল্ড লেখাটি 4 বার প্রদর্শন করা, আমরা 4 বার প্রদর্শন করলাম। এবার আমাদের প্রোগ্রামটা শেষ হবে রিটার্ন 0, রিটার্ন স্পেস 0 এবং প্রোগ্রামটা শেষ। একটা প্রোগ্রাম নিচ্ছি, তোমার নিজের নাম, কলেজের নাম ও জেলা প্রদর্শনের সি প্রোগ্রাম। নিজের নাম, কলেজের নাম ও জেলার নাম প্রদর্শন করতে হবে। তো যে কোনো সি প্রোগ্রামের জন্য আমার কি করতে হবে? শুরুতে একটা হ্যাশ ইনক্লুড stdio.h, যে কোনো সি প্রোগ্রামের জন্য এটা ফরজ। তারপর কি করতে হয়? একটা ইন্ট মেইন নিতে হয়, ইন্ট মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে। এখন নিজের নাম একবার দেখাবে, কলেজের নাম একবার দেখাবে, জেলার নাম আবার দেখাবে। কয়বার দেখাবে? 3 বার। তাহলে প্রিন্টএফ কটা লাগবে? 3টা। প্রথমে আসি নিজের নাম দেখানোর জন্য একবার প্রিন্টএফ। আমরা জানি কোন লেখা প্রদর্শন করার জন্য প্রিন্টএফ নিতে হয়, আর প্রিন্টএফ এর ভিতরে কোটেশনের ভিতরে যে লেখাটা দেখাইতে হবে তাকে কোটেশনের ভিতরে রাখতে হবে। তো প্রথমে মনে করি নেম, তো প্রথম জন মনে করি স্টুডেন্টের নাম কি? প্রথম জনের মনে করি জরিনা। আচ্ছা, এ হইল একটা প্রিন্টএফ দিয়ে নাম দেখাইল। কিন্তু আমরা জানি এখানে নিজের নামের পরে আবার কলেজের নাম আছে, জেলার নাম আছে, অর্থাৎ প্রিন্টএফ আরো 2টা আছে। তাহলে কি করা লাগবে? আমাদের প্রথম প্রিন্টএফ এর শেষে একটা স্ল্যাশ এন দিতে হবে। প্রথম প্রিন্টএফ এর কোটেশনের আগে একটা স্ল্যাশ এন দিতে হবে। যদি কোনো প্রিন্টএফ এর পরে আরো প্রিন্টএফ থাকে, ওই লেখাগুলোকে নতুন লাইনে পাঠানোর জন্য আগের প্রিন্টএফ এর শেষে কোটেশনের আগে একটা স্ল্যাশ এন দিতে হয়। এবার পরে দেখাবে কি? কলেজের নাম। তো কলেজের নাম মনে করি, জরিনার কলেজের নাম মনে করি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এবং যেহেতু তার পরে আবার জেলা প্রদর্শন করতে আরেকটা প্রিন্টএফ আসবে স্ল্যাশ এন। তারপর জেলা প্রদর্শনের জন্য আবার একটা প্রিন্টএফ, ডিস্ট্রিক্ট হচ্ছে মনে করি ঢাকা। যেহেতু পরে আর প্রিন্টএফ নাই, আমার স্ল্যাশ এন এর ভেজাল নাই, শেষ করে ফেললাম। আমার প্রোগ্রাম শেষ হবে কি দিয়ে?
রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ হইল। তো আমরা বেশিরভাগ স্টুডেন্টরা সাধারণত স্মার্টফোন ইউজ করি। তো এখন স্মার্টফোনে আমরা সি প্রোগ্রামটা কিভাবে করব? তো স্মার্টফোনে সি প্রোগ্রাম ইউজ করার জন্য আমি দুইটা অ্যাপের কথা বলেছিলাম, একটা হচ্ছে সিএক্সএক্স ড্রয়েড আর আরেকটু সহজ একটা অ্যাপ হচ্ছে কোডিং সি। তো আমার হাতে এই মুহূর্তে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তো আমি অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যেয়ে আমি হচ্ছে কোডিং সি অ্যাপটা ইনস্টল করব। তো আমি কোডিং সি লিখে সার্চ দিলাম এবং তাকে ইনস্টল করতেছি। তো এটা এক একজনের নেট কানেকশন কেমন, ইন্টারনেট কানেকশন কেমন তার উপর ডিপেন্ড করবে কতক্ষণ ডাউনলোড করতে লাগবে। তো আমারটা মোটামুটি হইতেছে গরু গাড়ির স্পিডে, তো অপেক্ষা করি। তো আমার কোডিং সি ইনস্টল হয়ে গেছে, তো আমি অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকেও ওপেনে যেতে পারি, অথবা আমার অ্যাপটা যেখানে আসছে, যে আমার এখানে পাশাপাশি দুইটা অ্যাপের সিএক্সএক্স ড্রয়েড অ্যাপটাও আগে থেকে ইনস্টল করা আছে, কোডিং সিটাও আছে, তবে আমি হচ্ছে কোডিং সিটাতে গেলাম। তো কোডিং সিটাতে ঢুকলে ফার্স্টে আমাকে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে তারা একটা প্রোগ্রাম অলরেডি লিখে দিয়েছে। প্রোগ্রামটা একটু খেয়াল করি, ফার্স্ট লাইনে কি লেখা আছে? ফার্স্ট লাইনে হ্যাশ ইনক্লুড stdio.h লেখা আছে। তা আমরা জানি কোনো একটা সি প্রোগ্রাম শুরু করতে হইলে শুরুতে হেডার ফাইল অ্যাড করতে হয়, আর সকল সি প্রোগ্রামের জন্য একটা হেডার ফাইল হচ্ছে মাস্ট, আর সেটা হচ্ছে stdio.h। তারপর একটা ইন্ট মেইন একটা ব্র্যাকেট দিতে হয় এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা লিখতে হয়। তো এখানে আমার এই যে দুটো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইন্ট মেইনের পরে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মূল প্রোগ্রামটা আছে। তো মূল প্রোগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কি আছে, প্রিন্টএফ, এবং তার কোটেশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড আছে, শেষে একটা সেমিকোলন আছে, তারপর রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ। তার মানে এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম। তো এখন এটা তো তারা আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা কিছু করি না। আমরা যদি হ্যালো বাংলাদেশ লেখা দেখাতে চাই, তাহলে এখান থেকে কি করব, আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কেটে, ওয়ার্ল্ড কেটে এখানে কি বসাবো, বাংলাদেশ বসাবো। হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় বাংলাদেশ বসালাম। এবার প্রোগ্রাম চালাতে হয় কিভাবে? এই যে ডান পাশে উপরে কোনায় রান আছে, এই রানের মধ্যে ক্লিক করলে প্রোগ্রামটা রান হবে। এই হচ্ছে এই যে আমার এখানে হ্যালো বাংলাদেশ লেখাটা প্রদর্শন করা হইল। যদি আমার প্রোগ্রামে কোনো ভুল হয়ে থাকে, যেমন রিটার্ন 0 এর পরে একটা সেমিকোলন দিতে হয়, মনে করি আমি কোনো কারণে ভুলবশত এই সেমিকোলনটা দেই নাই, এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, আমাকে বলল ওপ ভাই তোর ভুল হইছে। কি ভুল হইছে? এই যে কি লেখা, ডিফল্ট সি 6.13 এরর এক্সপেক্টেড একটা সেমিকোলন আফটার রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন 0 এরপরে একটা সেমিকোলন। ভাই আমি আশা করতেছি তুই রিটার্ন 0 এর পর একটা সেমিকোলন দিবি, ভাই দিস নাই কেন? এটা হচ্ছে আমার এরর। আমি কি করব? আচ্ছা ঠিক আছে ভাই, এখানে একটা সেমিকোলন দিচ্ছি, এই সেমিকোলনটা হচ্ছে মাস্ট। এবার সেমিকোলনটা দিয়ে আমি রান করলাম, প্রোগ্রামটা রান হইলো। আচ্ছা, আর কি ভুল হতে পারে? এই যে আমার এখানে প্রিন্টএফ, এখানে সেমিকোলনটা না দিলেও সেম ঝামেলা হবে, সেমিকোলন দিই নাই, রান করলাম, এরর। আমি যদি সেমিকোলনটা দেই, তার সমস্যা নাই। একইভাবে যদি কোনো বানান ভুল হয়, যেমন হচ্ছে প্রিন্টএফ বানানটা কি ছোট হাতের পি দিয়ে, যদি আমি এখানে ছোট হাতের পি দিয়ে না দিয়ে আমি বড় হাতের পি দিয়ে দিলাম, আমরা জানি যে প্রোগ্রামিং ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা, সে ছোট হাতের আর বড় হাতের মধ্যে মাইন্ড করে। এবার যদি আমি প্রোগ্রামটা রান দেই, সে বলে ভাই এটা কি কইছস, আমি কিছুই বুঝি নাই, এটা কি আমি চিনি না। তার মানে আমরা জানি কোন লেখা প্রদর্শন করার জন্য প্রিন্টএফ, তবে প্রিন্টএফ এর পিটা কি ছোট হাতের, এবং প্রিন্ট এবং এফ এর মাঝখানে আমরা মনে করি যে ভুলটা করি, বেশিরভাগ আমি ইন্টারনেট স্টুডেন্টকে দেখি প্রিন্টএফ লিখতে যে প্রিন্টের এক দেশে রাখে স্পেস দিয়ে, এফ এর আলাদা রাখে। এটাও কিন্তু আমার সি প্রোগ্রাম চিনবে না, কারণ সে চিনে প্রিন্টএফ, তার লাইব্রেরি ফাংশনটা কি প্রিন্টএফ। এখন আমি লিখলাম প্রিন্ট, আলাদা লিখলাম এফ, সে বলবে ভাই রান করলাম, ভাই এটা কি আমি তো চিনি না। তার মানে এখানে স্পেসটাও দেওয়া যাবে না, এটা প্রিন্টএফ জাস্ট প্রিন্টএফ, এবং তারপরে জাস্ট ব্র্যাকেট, কোনো স্পেস ছাড়া ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে যেই লেখাটা দেখাবো সেটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে। এখন আমাকে যদি এই যে লেখাটা হ্যালো বাংলাদেশ লেখাটা মনে করি 3 বার দেখাইতে হবে, এখন কয়বার দেখাচ্ছে? এখন তো একবার দেখাচ্ছে যে হ্যালো বাংলাদেশ। 3 বার দেখাইতে হলে আমি কি করব? আমি পরের লাইনে আসলাম, আবার লেখা দেখাতে কি লাগে, প্রিন্টএফ লাগে, প্রিন্টএফ এর ভিতরে লিখলাম হ্যালো বাংলাদেশ, এবং আমি
3 বার দেখাবো, তো আরেকবার যাচ্ছি। যদি আমি প্রোগ্রাম করছিলাম 4 বার, তো 3 বার 4 বার যতবারই দেখাই, যে যতবারই দেখা সমস্যা নাই, আমি 3 বার দেখাচ্ছি। এখন এই প্রিন্টএফ নিলাম, তার ভিতরে লেখা দিলাম হ্যালো বাংলাদেশ। এখন আমি যদি রান দেই, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, আমার লেখাটা কয়বার দেখাইলো? আমার লেখাটা 3 বার দেখিয়েছে, কিন্তু লেখাটা পাশাপাশি আসছে। আচ্ছা, শুরুর হ্যালো বাংলাদেশের শেষে এখানে নোট অফ এক্সক্লেমেশনটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যে রান করলে কি হচ্ছে, হ্যালো বাংলাদেশের পাশাপাশি লেখাগুলো 3 বার আসতেছে, কিন্তু লেখাগুলো কি পাশাপাশি আসতেছে। এখন আমার যদি লেখাকে নতুন লাইনে দিতে হয়, কতগুলো প্রিন্টএফ যদি পরপর থাকে, কোনো একটা প্রিন্টএফের পরের প্রিন্টএফের লেখাটাকে নতুন লাইনে দিতে হইলে আগের প্রিন্টএফের শেষে একটা স্ল্যাশ এন দিতে, স্ল্যাশ এন। যদি আমি এখন রান দিই, এই যে আমার প্রথম হ্যালো বাংলাদেশের পরের লেখাগুলো পরের লাইনে চলে গেছে, কিন্তু এর পরেরটা কেন যায় নাই? কারণ আমি তার শেষে তো হ্যালো ওই স্ল্যাশ এন দিই নাই। এবার আসি, আমি তারপর একটা শেষে কি দিলাম, তারপরটা শেষে আমি একটা স্ল্যাশ এন দিব। এই যে স্ল্যাশ এন দিলাম, এবার রান করি। এই যে আমাদের হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। এখন মনে করি আমি এই যে কোনো কারণে এখানে দ্বিতীয় হ্যালো বাংলাদেশের শেষে স্ল্যাশ এন দিই নাই, এখন আমি এই লাইনটা ধরতে চাচ্ছি না। আমরা জানি কোন একটা প্রিন্টএফের পরের প্রিন্টএফের লেখাকে নতুন লাইনে নিতে হইলে আগেরটার শেষে স্ল্যাশ এন দিতে হয়, অথবা পরেরটার শুরুতে একটা স্ল্যাশ এন দিতে হয়। এখন দেখেন, আমরা প্রথম প্রিন্টএফের শেষে স্ল্যাশ এন দিয়েছি, যার কারণে দ্বিতীয় প্রিন্টএফের লেখাটা নতুন লাইনে আসবে, কিন্তু দ্বিতীয় প্রিন্টএফের শেষে কোনো স্ল্যাশ এন দেই নাই। তার মানে কি, তৃতীয় প্রিন্টএফটা তার পাশে হওয়ার কথা, কিন্তু না, আমরা তৃতীয় প্রিন্টএফের শুরুতে একটা স্ল্যাশ এন দিয়েছি। রান করে দেখা যাবে যে আমার সেও নতুন লাইনে আছে। অর্থাৎ আমার নতুন লাইনে নেওয়ার অপশনটা কি? অপশন হচ্ছে দুইটা, আগের প্রিন্টএফের শেষে একটা স্ল্যাশ এন দিতে হবে, অথবা পরের প্রিন্টএফের শুরুতে একটা স্ল্যাশ এন দিতে হবে। আর লেখা প্রদর্শনের জন্য কি? প্রিন্টএফ লাগবে। তো মোটামুটি আমাদের হচ্ছে আজকের জন্য আমরা মোবাইলে এতটুকু বুঝলাম। আমরা পরে আস্তে আস্তে আরো সামনের দিকে সবগুলা প্রোগ্রাম এরকম আমরা মোবাইলে করব, আমরা পিসিতে করব। এর পরের ভিডিওতে আমি হচ্ছে যারা পিসিতে করতে চাই বা যারা হচ্ছে মোবাইল না পিসিতে করব, তাদের জন্য হচ্ছে আমি একটা টিউটোরিয়াল দিব।